হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেটের কি পরিস্থিতি এবং আগামীকালের জন্য কোন জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট এবং আগামীকাল কেন আমাদের মার্কেটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ডে। যাই হোক, তো প্রথমেই সেই বিষয়টা নিয়ে কথা বলে নিই, যেটা হচ্ছে আগামীকাল আরবিআই এর একটা মনিটারি পলিসি কমিটির যে ডিসিশন, সেই ডিসিশন আসতে চলেছে সকাল 10টার সময়। সো সকাল 10টা থেকে 10:30 অবধি মার্কেটের মধ্যে একটা ভোলাটিলিটি হবে এবং তারপরে মার্কেটের মধ্যে একটা ডাইরেকশনাল মুভমেন্ট হওয়ার চান্সেস খুব বেশি। বিশেষ করে এই যে আরবিআই যে বক্তব্যটা রাখবে, সেই বক্তব্যটা যদি খুব বেশি এগ্রেসিভ বা খুব বেশি ডিফেন্সিভ হয়, তো কালকের মার্কেটটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবেন আরবিআই গভর্নর, এটুকু বলা যেতে পারে। তো যাই হোক, যেটা ইম্পর্টেন্ট জায়গা, যে এই যে আমাদের ওয়েস্ট এশিয়া ক্রাইসিস রয়েছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনফ্লেশন বাড়ার একটা প্রবণতা রয়েছে। একদিক থেকে কারেন্সি আমাদের কন্টিনিউয়াসলি ফল করছে এবং মার্কেটের মধ্যে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আরবিআই গভর্নর কাল সকালবেলায় এই বিষয়টাকে পুরোপুরিভাবে উনি অ্যাকচুয়ালি অ্যাড্রেস করবেন। তো সেই জায়গাটা দেখার যে অ্যাকচুয়ালি আমাদের আরবিআই কি ভাবছে পুরো ইকোনমিকে কেন্দ্র করে, এবং তার উপরেই মার্কেটটা কিন্তু আগামীকাল বেশ ভালো রকমের একটা র্যালি দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা তৈরি হবে। এবং কোন জায়গা থেকে কিভাবে র্যালিটা হবে সেটা নিয়ে আমি আমার বক্তব্যটা বলছি যখন আমি ওপেন ইন্টারেস্ট দেখাবো। এনিওয়ে, এবারে গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি আমরা কিছু নিউজ দেখি, এক নাম্বার হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা সিজ ফায়ার এসছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলার পর বা ইরানের দিক থেকেও বারবার বলার পর এই বিষয়টা আপাত দৃষ্টিতে হয়েছে, যে কারণে ক্রুড অয়েলকে আমরা বিকেলের পর বেশ ভালো রকমের ফল করতে দেখলাম। এবং ক্রুড অয়েল ফল করেছে বলেই আমরা যদি এখন গিফট নিফটি দেখি বা ইউএসের যে সমস্ত ফিউচারগুলো দেখি, সেগুলো প্রত্যেকটা স্লাইডলি একটা বুলিশ ভাব দেখাচ্ছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজেশ এক্সপোর্টকে কেন্দ্র করে বেশ বড় রকমের একটা ডাইলেমা তৈরি হচ্ছে। এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে রাজেশ এক্সপোর্ট লিমিটেড এরা অ্যাকচুয়ালি 15.15 লাখ করোড়ের রেভিনিউর একটা মিস রিপ্রেজেন্টেশন করেছে এবং সেবি এই কারণে তাদেরকে আবার নতুন করে তলব করেছে, বা তাদের উপর বিভিন্ন বিষয়বস্তুগুলোকে নিয়ে সেবি তারপরে আবার ইনভেস্টিগেশন করতে চলেছে। এই যে ইস্যুটার কথা বলছি, এটা FY 21 থেকে 25 এর মধ্যে হয়েছে, যে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের ডেটে রাজেশ এক্সপোর্টের যে শেয়ার, সেটা কিন্তু পুরোপুরি 5%-এর কাছাকাছি ডাউন। এবং এই কোম্পানিটা যেহেতু একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এবং এটা কোম্পানি স্পেসিফিক, তাই সেই কারণে আমরা টাইটানের মধ্যে একটা বেশ বড় রকমের বুলিশনেস দেখলাম, যেহেতু এই দুটো কোম্পানি সমগোত্রীয় কোম্পানি বা একই টাইপের ব্যবসা করে। তো একটা কোম্পানি যদি ডাউন হয়, আর একটা কোম্পানির উপর পজিটিভ ভিউ চলে আসে, যেহেতু তারা কম্পিটিটর, যে কারণে আজকে টাইটানকে আমরা বাড়তে দেখেছি। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে WPI ইনফ্লেশন রয়েছে, সেটা 8.3%-এর কাছাকাছি বেড়েছে এপ্রিল মাসে। তো এই বিষয়টাকেও আরবিআই গভর্নর আগামীকাল কি অ্যাড্রেস করছেন সেটা দেখার আছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ডসের ওপর অর্থাৎ FIIরা যে বন্ডে ইনভেস্টমেন্ট করছেন, তার উপর LTCG ট্যাক্স মানে তিনি জিরো করতে চলেছেন। গভর্নমেন্ট এরকম একটা পদক্ষেপ নিচ্ছেন। অনেকেই হয়তো এটা ভাবছেন যে LTCG ট্যাক্সকেই গভর্নমেন্ট FIIদের জন্য সরিয়ে দিতে চলেছেন। না, সেটা নয়, ইকুইটির মধ্যে নয়, এটা সম্পূর্ণ কিন্তু ডেট মার্কেটে, রাইট? তো যাই হোক, এখানে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে সেটার দিকেও আমাদের নজর থাকবে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট, বা এই মুহূর্তে মার্কেটে যে সমস্ত নিউজগুলো ইম্প্যাক্ট ফেলছে, সেই নিউজগুলোর কথা আমি বললাম। আজকের দিনে যদি আমি মার্কেটটার দিকে তাকাই, মার্কেট পুরোপুরিভাবে ফ্ল্যাট। তার কারণ হচ্ছে আরবিআইয়ের এই MPC অর্থাৎ মনিটারি পলিসি যেটা হচ্ছে, সেই বিষয়টার জন্য মার্কেট পুরোপুরিভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আপাতত রয়েছে। আর ভিক্সকে আমরা কুল অফ হতে দেখেছি। ভিক্স কুল অফ মানে ফিয়ার আস্তে আস্তে কমছে, এবং ভিক্সের এই কুল অফ হওয়া বা USD INR একটা সাস্টেনেবল জায়গায় থাকা, এটা অয়েল প্রাইসের মধ্যে যে একটা স্টেবিলিটি এসছে, সেই বিষয়টাকে বোঝাচ্ছে। নেক্সট বিষয় হচ্ছে বিটকয়েন ধরধার করে ফল করছে, পুরো জলপ্রপাতের মতো বলা যেতে পারে। প্রায় 5%-এর কাছাকাছি বিটকয়েনের মধ্যে ইমিডিয়েট বেসিসে আমরা পতন দেখেছি। আর এছাড়া US এর যে বন্ড, সেই বন্ডের যে ইল্ড রয়েছে, ইল্ড কন্টিনিউয়াসলি
ড্রপ হতে থাকছে এবং ইউএস এর এই যে বন্ডের ইল্ডের যে ড্রপ এটা সিগনিফাই করে যে এখানে ডিমান্ড তৈরি হচ্ছে। এনিওয়েজ, নেক্সট পার্টটার দিকে যদি আমরা যাই, আজকে ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, 1800 কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, 1400 ডিক্লাইন, টপ গেনারের মধ্যে এই সমস্ত শেয়ারগুলো রয়েছে। এর মধ্যে জি লিমিটেডের কথাটা আমি কিছুদিন আগেই বলেছিলাম, অর্থাৎ লাস্ট 2-3টে ভিডিও আগে, যে জি লিমিটেড কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের একটা রাইটস পেয়েছে এবং এটার জন্য তাদের অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস খুব ভালো হতে চলেছে, যে কারণে জি লিমিটেডের মধ্যে আমরা এখন স্ট্রং একটা বুলিশনেস দেখতে পাচ্ছি, রাইট? এবং এছাড়া যে সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ডাউন সাইডে আছে বা নেগেটিভ সাইডে রয়েছে, তার মধ্যে মিশো, জেনসারটেক, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ভেল, নিউজেন, এই সমস্তগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে যদি আমরা ওভারঅল নিফটি 50-র যে 50টা স্টক রয়েছে সেটার দিকে যদি তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সেরকম একটা মিক্স কাইন্ড অফ বিহেভিয়ার দেখতে পাচ্ছি এবং সব থেকে বেশি যে কোম্পানিটা আজকের ডেটে বেড়েছে সেটা হচ্ছে টাইটান, 3.48%-এর কাছাকাছি। বাকি সমস্ত কিছুর মধ্যে একটা মিক্স কাইন্ড অফ বিহেভিয়ার আমরা অবজার্ভ করছি। নেক্সট আমরা যদি এখানে সেক্টরাল পার্সপেক্টিভ থেকে দেখি, সেক্টরও মোটামুটিভাবে মিক্সড, কিন্তু নিফটি মিডিয়া সেক্টর যথেষ্ট বেড়েছে, কনজিউমার ডুরেবল, এই দুটো সেগমেন্টের মধ্যে অর্থাৎ এই দুটো সেক্টরের মধ্যে আমরা বেশ ভালো রকমের একটা বুলিশনেস লক্ষ্য করছি এবং নিফটি মিডিয়াকে সম্পূর্ণভাবে বাড়িয়েছে জি লিমিটেড, রাইট? আর এরপরে আমরা গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, এখানে ডাউ জোন্সকে আমরা 1%-এর কাছাকাছি বাড়তে দেখেছি এবং তার সাথে আমাদের যে গিফট নিফটি এই মুহূর্তে 0.41%-এর কাছাকাছি বেড়ে রয়েছে। এছাড়া পুরো স্পেসটার মধ্যে একটা মিক্স কাইন্ড অফ বিহেভিয়ার আমরা অবজার্ভ করছি। যেটা বলছিলাম, গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস সেটা 3% করে ফল করেছে এবং এই পতনটার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা একটা রাইজ দেখতে পাচ্ছি এবং সেই রাইজটা, এটা যেহেতু দুটো পরস্পরের সাথে কোরিলেটেড, তো সেই টাইপের বিষয়ই এখানে দেখা যাচ্ছে। এছাড়া বেস মেটাল পার্সপেক্টিভ থেকে অ্যালুমিনিয়াম প্রাইস 1%-এর কাছাকাছি ড্রপ করেছে এবং ন্যাচারাল গ্যাস প্রাইস 2.7%-এর কাছাকাছি রাইজ করলো। এনিওয়ে, এরপরে আসছি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, অর্থাৎ আগামীকালের মার্কেটটাকে দেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ওপেন ইন্টারেস্ট। তো আজকের ডেটে যদি আপনি এই ওপেন ইন্টারেস্ট বা ওপেন ইন্টারেস্টের যে অপশন চেইন রয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই, যেটা দেখতে পাচ্ছি 23,300, 23,500 দুটো হচ্ছে ন্যারো রেঞ্জ, আর সব থেকে বড় রেঞ্জ যদি বলা হয় তাহলে এই দিক থেকে 23,000 আর এই দিক থেকে 24,000। এখন আগামীকাল সকালে 10টা থেকে 10:30টার মধ্যে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ প্লে হওয়ার চান্স আছে, বা মার্কেট যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই হোক না কেন, মার্কেট এই রেঞ্জটার মধ্যে ফেরত আসার চান্স আছে সকাল 9টা থেকে, মানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। তারপরে আরবিআই গভর্নর কি বলতে চাইছেন বা তার কি বক্তব্যটা রয়েছে বা তিনি কতটা এগ্রেসিভ, তিনি কি আউটলুক দিচ্ছেন, তার ওপরে মার্কেটের কিন্তু মুভমেন্ট শুরু হবে। তো যে টাইমিংটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকাল 10টা থেকে 10:30, 10:35, 10:40, এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টাইমের মধ্যে আপনি মুভমেন্ট যে কোনো ডাইরেকশনে হওয়ার একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি তৈরি হচ্ছে। 1 নাম্বার, আপনি কি করে মুভমেন্টটা ক্যাচ করতে পারেন, আপনাকে দেখতে হবে এই দুটো স্ট্রাইক, 23,500 স্ট্রাইক এবং 23,300 স্ট্রাইক। এখানে কলপুট, এখানে কলপুট, এই স্ট্রাইকের মধ্যে দেখতে হবে কোন জায়গাটায় আনওয়াইন্ডিং হচ্ছে এবং কোন জায়গাটায় রাইটিং হচ্ছে। যদি মার্কেটকে আপসাইড যেতে হয় 23,500 এই জায়গায় আনওয়াইন্ডিং হতে হবে, অর্থাৎ কল রাইটিং আনওয়াইন্ডিং হতে হবে, পুট রাইটিং অ্যাডিশন হতে হবে, দেন এগ্রেসিভলি আমরা একটা বাইং সাইডে অর্থাৎ আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো। আর যদি আমরা 23,300 স্ট্রাইক প্রাইস দেখি, অর্থাৎ মার্কেটে যদি পতন হওয়ার হয়, তাহলে আমরা এখানে 23,300-তে কল রাইটিং বাড়বে এবং পুট রাইটিং কমবে। তো এই ন্যারো রেঞ্জটার মধ্যে ট্রেড না করাটা বেটার, বা এইখানে যখন মুভমেন্ট স্টার্ট হচ্ছে তখন এই স্ট্রাইক প্রাইসগুলোর মধ্যে কি চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসটা দেখে তারপরে পজিশন অ্যাড করবেন। আই হোপ আপনি এখান থেকে পয়সা বানাতে পারবেন এবং আগামীকাল একটা ইম্পর্টেন্ট ডে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। কিন্তু আরবিআই যদি অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে যায় এবং যদি কোনো সেই অর্থে ভিউ না দিতে পারে, তাহলে মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড স্টেটেই থেকে যাবে। যদিও তার পসিবিলিটি খুব কম, তার কারণ হচ্ছে আগামীকাল ফ্রাইডে। তো ফ্রাইডে মার্কেটের মধ্যে একটা বড় ভোলাটিলিটি থাকা উচিত, কারণ কোনো এক্সপায়ারি নেই কাছাকাছি, অর্থাৎ
সামনে বৃহস্পতিবার নেই, অর্থাৎ এটা যদি বুধবার হতো তাহলে সিচুয়েশনটা আলাদা হতো। কিন্তু যেহেতু ফ্রাইডে কোনো এক্সপায়ারি নেই এবং আগামী মঙ্গলবারেই নেক্সট এক্সপায়ারি আসতে চলেছে, তো একটা ডাইরেকশনাল মুভ আমি এখান থেকে এক্সপেক্ট করছি। এটা সম্পূর্ণভাবে আমার এক্সপেকটেশন। যাই হোক, আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।